আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাজদায়িত্ব পালনের জন্য তৃতীয় পক্ষের নাম শেষ পর্যন্ত প্রকাশ্যে এনেছেন। গত মাসে সৌদি বাদশাহ সালমান এক রাজফরমানে তার এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের অনুপস্থিতিতে মন্ত্রিসভা দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে বলে জানান। মন্ত্রিপরিষদের জ্যেষ্ঠ সদস্যরা এক্ষেত্রে দায়িত্ব পালন করবেন। সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আল সৌদ আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম এ ধরনের কোনো সিদ্ধান্ত এলো। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। বাদশাহ ও যুবরাজের অনুপস্থিতিতে দেশ পরিচালনার নতুন রাজফরমান রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ ঘোষণা করা হয়। এর ৫ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে। এরপর থেকে শূন্য পড়ে রয়েছে ডেপুটি ক্রাউন প্রিন্স ও উপপ্রধানমন্ত্রীর পদ দুটি। সৌদি রাজনীতিতে এই দুটি পদের গুরুত্ব অপরিসীম। এই শূন্যতা সৌদি রাজনীতিতে নানা ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। একই সঙ্গে তৃতীয় কোনো ব্যক্তি ক্ষমতাধর হয়ে উঠতে পারে সে ব্যাপারে নানান অনুমান নির্ভর আলোচনাও ছড়াচ্ছিল। সৌদি আরবে শীর্ষ পর্যায়ের দায়িত্ব রদবদল বা নাম ঘোষণা বরাবরই বেশ জটিল এক প্রক্রিয়া। বাদশাহ সৌদের জ্যেষ্ঠ পুত্র এবং উত্তরাধিকারী আব্দুল আজিজকে ১৯৬৪ সালে যুবরাজ হিসেবে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়। সে সময় সৌদি রাজ পরিবারের সঙ্গে ধর্মীয় নেতাদের এক ধরনের বিরোধ তৈরি হয়। বাদশাহ সৌদ সবসময় তার দেশের ক্ষমতার পুরো রাশ তাদের ছেলেদের হাতেই ধরে রাখতে চাইতেন। এলোমেলো খরচের অভ্যাস এবং ঝুঁকিপূর্ণ বৈদেশিক নীতি উদ্যোগের কারণে সৌদের সৎ ভাই এবং যুবরাজ ফয়সালের বিরুদ্ধে তার অবস্থান নিশ্চিত করে। এ কাজ নিশ্চিত করতে সৌদ একটি পারিবারিক জোটও গঠন করেন। সৌদকে সরিয়ে দেওয়ার পর সিংহাসনে বসেন বাদশাহ ফয়সাল। তিনি সরকার পরিচালনার ক্ষেত্রে নতুন পদ্ধতি প্রবর্তন করেন। এই পদ্ধতিতে আব্দুল আজিজের ছেলেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে দেয়া হয়। সৌদকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ফয়সালের সহযোগী ছিলেন আব্দুল আজিজ। পরিবারের একটি অংশের মধ্যে যেন ক্ষমতা আটকে না থাকে তা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়। ক্ষমতার এ ধরনের বণ্টনের কারণে একটি প্রাতিষ্ঠানিক জমিদার সংস্কৃতির সৃষ্টি হয়। সেসব সরকারি বিভাগ বা সংস্থার দায়িত্ব যে প্রিন্সের কাছে থাকত তারা একে তাদের ব্যক্তিগত সম্পদ হিসেবে বিবেচনা করতেন। নিজেদের রাজনৈতিক প্রভাব বাড়ানোর কাজে তারা একে ব্যবহার করতেন। অনুগত লোকদের পৃষ্ঠপোষকতা করে নেটওয়ার্ক গড়ে তুলতেন তারা। এই প্রক্রিয়া ধীরে ধীরে সৌদি রাজ পরিবারের মধ্যে ক্ষমতার একটি শ্রেণীবিন্যাস তৈরি করে। বাদশাহ ও যুবরাজ ছাড়াও ওই সময় ৩০ জন সৎ ভাইয়ের একটি দল ওই সময় সৃষ্টি হয়। এদের জ্যেষ্ঠতা, মায়ের দিক থেকে পারিবারিক প্রতিপত্তি এবং তাদের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর প্রভাবের কারণে সৌদি সিংহাসনের ভবিষ্যতের দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। এই পটভূমিতে ১৯৬৭ সালে উপপ্রধানমন্ত্রী হিসেবে প্রিন্স ফাহাদকে নিয়োগ দেয়া হয়। সে সময় যুবরাজরাই হতেন প্রথম উপপ্রধানমন্ত্রী। পরিস্থিতির বিবেচনায় এটা একটা বড় অগ্রগতি ছিল। সে সময় একজন ডেপুটি ক্রাউন প্রিন্সের কোনো সরকারি অবস্থান ছিল না এবং এভাবে উত্তরাধিকার সূত্রের কোনো আনুষ্ঠানিক প্রবেশ ছিল না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ফাহাদের মর্যাদা এবং আব্দুল আজিজের ৭ ছেলের মধ্যে জ্যেষ্ঠ হওয়া তার সিংহাসনে আরোহণের পথকে মসৃণ করে দেয়। ফাহাদ ১৯৮২ সালে তার বড় সৎ ভাই এবং বাদশাহ খালিদের মৃত্যুর পর রাজা হন। এই গতিশীলতার ধারাবাহিকতায় দ্বিতীয় উপপ্রধানমন্ত্রীর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পদে যিনি অধিষ্ঠিত হন তিনি হতে পারেন ভাইদের ওই দলের একটি অংশ, আবার এমনও হতে পারে প্রভাবশালী পরিবারেরই কোনো সদস্য।
যে ব্যক্তি একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। 1975 সালে প্রিন্স আবদুল্লাহ দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। সৌদির বিরুদ্ধে অভ্যুত্থানে ফয়সালের অন্যতম সহযোগী ছিলেন প্রিন্স আবদুল্লাহ। তবে তার সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শুরু হয় আরও আগে থেকেই। 1962 সালে তিনি সৌদি আরবের ন্যাশনাল গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার মায়ের দিকের আত্মীয় ছিলেন শক্তিশালী শাম্মার উপজাতির সদস্যরা। অতীতে রাজপরিবারের সঙ্গে এই গোষ্ঠীর রাজনৈতিক বৈরিতা ছিল। ফাহাদের মৃত্যুর পর 2005 সালে বাদশাহ হন আবদুল্লাহ। এর 9 বছর পর তার আরেক সৎ ভাই প্রিন্স মুকরিনকে ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে নিযুক্ত করেন। রাজকীয় উত্তরাধিকারের নতুন একটি আনুষ্ঠানিক সূচনা ছিল এটি। ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ পাওয়ার আগে প্রিন্স মুকরিনও তার পূর্বসূরিদের মতো গুরুত্বপূর্ণ একটি পদে অধিষ্ঠিত ছিলেন। সৌদি গোয়েন্দা প্রধান হিসেবে কাজ করতেন তিনি। তবে বাদশার সঙ্গে তার নৈকট্য ছিল চোখে পড়ার মতো, আর এ কারণেই তার নিয়োগ ত্বরান্বিত হয়। 2015 সালে বাদশাহ আবদুল্লাহ মারা গেলে পরিস্থিতি আবারও পাল্টে যায়। কয়েক দশকের পুরনো প্রতিদ্বন্দ্বিতাগুলো আবারও ফিরে আসতে শুরু করে। রাজনৈতিক পদগুলো রাজ পরিবারের সৎ ভাই এবং তাদের নানা বন্ধুবান্ধব স্বজনদের প্রতিযোগিতার একটি উপায় হয়ে ওঠে। সম্পূর্ণ নতুন পরিস্থিতি সামনে এসে দাঁড়ায়। এই 2 বছরের মধ্যে মঞ্চে আবির্ভূত হন মুহাম্মদ বিন সালমান। তার নানা ধরনের রাজনীতির ফলাফল হিসেবে দেখা যায় 2 জন ক্রাউন প্রিন্সের কাছ থেকে তাদের পদমর্যাদা কেড়ে নেওয়া হয়। এই পরিস্থিতি তৈরির একক কৃতিত্ব সালমানের। বাদশাহ তার এই ছেলেকে পদোন্নতি দিয়ে যুবরাজের পদমর্যাদায় অধিষ্ঠিত করেন। এর পরের কয়েকটি বছর বাদশাহ সালমান এবং তার নবনিযুক্ত যুবরাজ ছেলে প্রশাসনিক পরিবর্তন এবং দুর্নীতি বিরোধী অভিযানের মাধ্যমে বাকি সব শক্তিশালী প্রিন্স ও রাজকীয় দলগুলোর রাজনৈতিক প্রভাব মুছে ফেলতে সক্ষম হন। এই নতুন ব্যবস্থায় সম্পূর্ণ ক্ষমতা বাদশাহ ও তার ছেলের হাতে কুক্ষিগত হয়ে পড়ে। এটি সৌদি বাদশাকে সমানের মধ্যে প্রথম বা প্রাইমাস ইন্টার প্যারেস অবস্থান থেকে চূড়ান্ত সার্বভৌমত্ব বা সম্রাটে পরিণত করেছে। গত মাসে মন্ত্রিসভাকে বাড়তি ক্ষমতা দেওয়ার কথা ঘোষণা করলেন বাদশাহ। আব্দুল আজিজের জ্যেষ্ঠ উত্তরসূরিদের নিয়ে এই মন্ত্রী পরিষদ গঠিত। তাদের মধ্য থেকেই একজন সভাপতিত্ব করবেন। বাদশাহ এবং যুবরাজের এই নতুন সিদ্ধান্ত নতুন রাজকীয় শ্রেণীবিন্যাসের আভাস দেয়। মন্ত্রিসভার 2 প্রবীণ রাজ পরিবারের সদস্য প্রিন্স মনসুর বিন মিতেব এবং বাদশাহ সালমানের আরেক পুত্র প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বর্তমানে যুবরাজের চেয়ে বয়সে অনেকটাই বড়, যার অর্থ এমন দাঁড় করানো যেতে পারে তাদের ভবিষ্যতে ডেপুটি ক্রাউন প্রিন্স হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তাই প্রকৃত প্রার্থীরা হলেন রাজপরিবারের অবশিষ্ট 5 জন তরুণ। এরা সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে আছেন বাদশাহ সালমানের ছোট ছেলে যুবরাজ খালিদ বিন সালমান। তিনি বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মন্ত্রিসভার সদস্যদের কেউই তাদের বাবার কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের উত্তরাধিকারী হননি। রাজপরিবারের মধ্যে ক্ষমতার শ্রেণীবিন্যাসে বড় ধরনের পরিবর্তন এসেছে। একজন নির্দিষ্ট ব্যক্তি এবং রাজা এবং যুবরাজের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এবং নৈকট্য এখন ক্রমবর্ধমানভাবে রাজ্য শাসনের শৃঙ্খলা তৈরি করে দেবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।